আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আসলে এখন আমাদের এখানে গ্রিক সাইপ্রাসে পুরোপুরি সিজন চলছে আর কি। আপনি যদি এটাকে জবের পিক আওয়ার ধরেন তাহলে সেটাই চলছে। তো যার কারণে আমরা বিদেশে যারা আসছি, যে যত কথাই আমরা বলি না কেন আমাদের মেন উদ্দেশ্য তো পয়সা ইনকাম করা, তাই না? সেই জন্যই তো সবাই বিদেশে আসছি। এরপর একটা লাইফ সেটেল করতে হবে, সেটাও সত্য কথা। সবার আগে হচ্ছে টাকা। তো ওভারটাইম যদি পাওয়া যায় সেইটা আমি মনে করি সবারই করা উচিত। আমরা হোটেলে সচরাচর 7 মাস ওভারটাইম পেয়ে থাকি। সেটা শুরু হয়েছে গত মাস থেকে। তো যার কারণে সময়টা বর্তমানে খুবই কম পাচ্ছি যে একটা ভিডিও তৈরি করব কোনো একটা বিষয়ের উপরে। এই যে এখন দেখছেন আমি রেডি হয়ে বেরোচ্ছি, কিন্তু আমার ওভারটাইমের ডিউটি করার জন্য 4 ঘন্টা ওভারটাইম করে আমি আমার মেন ডিউটি শুরু করব। তো যাই হোক, কাজের কথায় আসি। আজকে আমরা কথা বলবো কেন অধিক সংখ্যক মানুষ এই বছর এবং গত বছর গ্রিক সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে, কারা আসতে পারতেছে এবং কারা পারছে না, কেন পারতেছে না। এর পাশাপাশি আরও কিছু আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যাদের প্রয়োজন আছে ভিডিওটা দেখার তারা দেখতে পারেন, যাদের প্রয়োজন নাই স্কিপ করে যেতে পারেন দয়া করে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও করেননি, যদি ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকুন। পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা যাতে খুব দ্রুতই আপনি পেতে পারেন তার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলেন কাজের কথায় চলে আসি। দেখেন, বাংলাদেশ থেকে কেন আসতেছে এর কয়েকটা কারণ আছে। এটা আপনাকে বুঝতে হবে। একটা রাষ্ট্রে যখন আপনি আসতে চাবেন, আপনাকে তার প্রেক্ষাপটটা না জানলে অনেক সময় আপনি ভুল তথ্য নিয়ে আসবেন এবং স্যাটিসফ্যাকশন নাও হতে পারেন, বিপদেও পড়তে পারেন। সেটা হলো কি, প্রথম কারণ হলো ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে, লিথুনিয়া বন্ধ হয়ে গেছেই বলা চলে। মানে একটা দুটো পাঁচটা ভিসা হওয়া আর বন্ধ হয়ে যাওয়া প্রায় সেম কথাই বলা চলে। আমি সেই সেন্সে বলছি। রোমানিয়াটা খোলা আছে এখনও, কিন্তু অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে নাই, তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনি পেয়েও থাকেন, ইন্ডিয়ান ভিসা করা বর্তমানে কিন্তু প্রায় অসম্ভব যে অবস্থা চলছে আর কি। তো আপনাকে তো ইন্ডিয়া বা নেপালে যেতে হবে। তো সেটা একটা বিষয় আছে। তো যার কারণে রোমানিয়ার অবস্থাও মানে আমাদের দেশ থেকে অন্তত ঢোকাটা এখন বর্তমানে সেটাও কঠিন। সেনজেন হওয়ার পরে আরও কঠিন। বুলগেরিয়ার অবস্থা ভালো না। বাংলাদেশ থেকে এক কথায় যদি বলি, যে সমস্ত আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভিসা দিচ্ছিল বা আমরা বাংলাদেশি ভাইরা যারা যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, সেই দরজাগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে এবং কোনোটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যাই হোক, সেটা কেন হয়ে গেছে সেইটা আমি পরে আলোচনা একদিন করব। দেশ, প্রত্যেকটা দেশ ধরে ধরে করব এবং কি অবস্থা চলছে। এখন আসি গ্রিক সাইপ্রাসের বিষয়ে। তো এই একটা রাষ্ট্র, ইউরোপের একটা রাষ্ট্র, এইটার ভিসা মোটামুটি ভালোই ভিসা রেশিও হচ্ছে, ভিসা দিচ্ছে, ভিসা পাচ্ছে, লোকজন আসছে। এর সুবিধাটা কি কি আছে? ওই যে রাষ্ট্রগুলোর কথা বললাম, এইখানে ভিসা পেতে হলে দুই একটা রাষ্ট্রের অ্যাম্বাসি বাংলাদেশে আছে, যেমন হাঙ্গেরি। আর অন্যান্য রাষ্ট্রের জন্য যখন আপনার ট্রাই করেছেন আপনাদেরকে নেপাল বা ইন্ডিয়াতে যেতে হয়েছে বা হতো। কিন্তু গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনার বাংলাদেশেরও কোনো অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না, ইন্ডিয়া নেপালে যেও কোনো অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না। তাহলে এই যে একটা বড় ধরনের ঝামেলাবিহীন একটা প্রক্রিয়া বা পথ, এইটার জন্য অনেকে গ্রিক সাইপ্রাস চয়েস করতেছে বর্তমানে, যে এইটার ভিসার জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না। ঠিক আছে, আপনি যদি যোগ্য হন তাহলে কিভাবে ভিসা পেতে পারেন তার উপর অনেক ভিডিও দিয়ে আছে। আজকেও কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। দ্বিতীয় কথা, এই দেশের আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া খুব বেশি পার্থক্য নাই। খুব বেশি গরম এখানে পড়ে না এবং শীতকালেও মানে ওরকম ইউরোপের অন্য রাষ্ট্রের মতো যে -10, 15, 20 ডিগ্রি এই পর্যন্ত নামে না। শীতকালে সর্বোচ্চ হয়তো 1-2 ডিগ্রিতে নামে, তাও
সেইটা কত হয়তো 15 দিন বা 1 মাসে স্টে করবে। তাছাড়া নর্মালি 10, 12, 15 এরকম থাকে। গরমকালেও এরকম তাপমাত্রা আপনার ধরেন 30-32 এর ভিতরেই আপ ডাউন করে। তো আবহাওয়াগত দিক দিয়ে একটা বিষয় আছে। আর বেতনাদির যেটা বলেন যে আপনি ক্রোয়েশিয়া, রোমানিয়া, তারপরে লিথুনিয়া, যে সমস্ত রাষ্ট্রে, বুলগেরিয়া আগে কম বেশি ভিসা হচ্ছিল, ওখানেও যে স্যালারি স্ট্রাকচার, ওর থেকে গ্রিক সাইপ্রাস কোনো অংশে আপনাকে কম দিচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু নন সেনজেন কান্ট্রি, কিন্তু এদের ইকোনমিটা অনেক ডেভেলপ। তো যার কারণে এই যে কিছু ফ্যাসিলিটির বিষয় আছে, মেন বড় যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না, না ইন্ডিয়া, না নেপাল, না বাংলাদেশে। তো এর কারণেই হচ্ছে অধিক সংখ্যক লোক ঝুঁকছে। দ্বিতীয় কারণ হলো যেহেতু অন্যান্য রাষ্ট্রগুলো অনেকে অনেক বছর ধরে বা অনেক মাস ধরে ঘুরছেন, ঘুরে সেখানে ভালো কিছু সেখান থেকে করতে পারেন নাই, তারা চিন্তা করতেছে তাহলে এখানে যেহেতু ভিসাটা খোলা আছে, আমি আগে বাংলাদেশ থেকে বের হই। আর একটা বিষয় হলো যারা চিন্তাভাবনা নিয়ে বের হচ্ছেন যে না 1-1 বছর থাকবো বা 6 মাস থাকবো, তারপরে আমি গেম দিয়ে অন্য সেন্ট্রাল ইউরোপে চলে যাব, যেটা সার্বিয়াতে ম্যাক্সিমাম লোকজন তো বাংলাদেশ থেকে ঢোকে ওই উদ্দেশ্যটা নিয়েই। তো সেরকম যদি কারোর উদ্দেশ্য থাকে, যেহেতু সার্বিয়ার বিষয় নিয়েও এখন অনেক স্ক্যাম হচ্ছে, ওটা নিয়েও একটা ভিডিও আমি মেক করবো আর কি। তো সেই সেন্সে গ্রিক সাইপ্রাসে আসার পরে সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, আলবেনিয়া এই সমস্ত রাষ্ট্রে যাইতে কিন্তু আপনার ভিসা লাগবে না। মানে গ্রিক সাইপ্রাসের টিআরসি কার্ড, এদেশের ভাষায় এটাকে পিন কার্ড বলা হয়, এইটা দিয়ে নন সেনজেন বাট ইউরোপ কান্ট্রি, নন সেনজেন কিন্তু সেটা ইউরোপ কান্ট্রি, এরকম যে রাষ্ট্রগুলো আছে সেখানে যাইতে আপনার ভিসা লাগবে না, একথা সত্য। তাহলে অনেকে কি করবেন, এখানে আসার পরে যদি আপনার ভালো না লাগে বা ভালো চ্যানেল থাকে, আপনি এখান থেকে গেম দিয়ে ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, যেখানে যার পছন্দ হয় যাবে। এবং যাওয়ার মেন অন্যতম রুট হচ্ছে সার্বিয়া হয়ে যেতে হবে। এখান থেকে ফ্লাই করে সার্বিয়া যাবেন, সেইখান থেকে আপনি আপনার সিস্টেম মতো, বিভিন্ন সিস্টেম আছে সেটা দিয়ে চলে যেতে পারবে। তা এই যে কারণগুলো, এই কারণগুলোর জন্যই হচ্ছে অধিক সংখ্যক লোক বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করতেছেন, যেটা 2023 সালের আগে অনেকে জানতোই না যে এই রাষ্ট্রে বাংলাদেশ থেকে ভিসা হয়, এবং সব ধরনের কাজেরই বলা চলে ভিসা হয়, সেটা জানতোই না। জানা শুরু করছে অ্যাকচুয়ালি 24 এবং 25 সালে এসে। এটা হচ্ছে অন্যতম কারণ। এখন মেন আর একটা কথা হচ্ছে যে কেন সবাই এখানে আসতে পারছেন না, চেষ্টা করতেছেন 100 জন, আসতে পারতেছেন 15 জন। এর অন্যতম কারণ হলো অন্য 5টা রাষ্ট্রের ভিসা প্রক্রিয়া এবং আসার সিস্টেম, আর এই রাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আসার সিস্টেমের ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এখানে আপনাকে সরাসরি ইন্টারভিউ ফেস করতে হবে। এই ইন্টারভিউটা আপনার 90% মালিক পক্ষ নিয়ে থাকে সবসময়ই। কোনো একটা প্রতিষ্ঠানের মালিক বা তার ম্যানেজার বা তার কোনো প্রশাসনিক কর্মকর্তা। আবার কখনো কখনো এই দেশের এজেন্সি, তাদেরকেও মালিকপক্ষ বলে যে আমাদের ইন্টারভিউ নেওয়া লাগবে না, তোমার কাছে যোগ্য লোক থাকলে তুমি ইন্টারভিউ নিয়ে এই 5 জন লোক বা এই সেক্টরে কয়টা লোক আমাকে দাও। তবে সেই হারটা খুবই সীমিত ওইভাবে যে এজেন্সি দিয়ে ইন্টারভিউ নিয়ে যাবে, এটা খুবই সীমিত। আবার অনেক সময় এদেশের এজেন্সির সঙ্গে যারা কাজ করে বাংলাদেশ থেকে লোক আনার বিষয়ে, এই এজেন্সিগুলো তাদেরকেও বলে যে না, এখানে মালিক ইন্টারভিউ লাগবে না, তোমরা যেহেতু লোক দিচ্ছ রেগুলার আমাদের, তো তোমাদের কাছে যাদের যোগ্য মনে হচ্ছে আমার এই পজিশনের লোক লাগবে, এখান থেকে আমার এই 10 জন বা 20 জন বা 5 জন লোক দেওয়া এই সেক্টরে। এইটা কিন্তু খুবই কম, 1-2%। আর 98 বা 95%ই আপনার মালিক পক্ষের কাছে সরাসরি ইন্টারভিউ দিয়ে, এবং সেটা ইন্টারভিউ হবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ইংরেজিতে। এই জন্য ইংরেজি জানাটা ভাই বাধ্যতামূলক। এখন অনেকেই আমারে বলেন, ফোন করেন সারাদিনে, যে যখনই আমি বলি যে ভাই আপনি ইংলিশ কতটুকু জানেন, বলে যে ভাই আমি মোটামুটি জানি আর কি। তখন আমি বলি যে ভাই তাহলে আমরা সামনের 10 মিনিট বা 5 মিনিট দুইজনে ইংলিশে কথা বলি। ওই তখন যখন আমরা স্টার্ট করি তখন দেখি যে না, সে আসলে যে মোটামুটি বলতে যেটা বোঝাচ্ছে সে কিছুই জানে না। ওই নিজের নাম, বাবার নাম এই পর্যন্তই জানে, কিন্তু একটা কোশ্চিন করলে, তার সম্পর্কে কিছু বলতে বললে, জবের ডিউটি সম্পর্কে বলতে বললে সে কিছুই জানে না। তাহলে ভাই ওই মোটামুটি জানি এই কথা বলে লাভ কি ভাই? ওই মোটামুটি জানা দিয়ে হবে না, আপনাকে ভালো মতোই জানতে হবে যদি এই দেশে আসতে চান। ইন্টারভিউ বাদে যে 1, 2, 5টা ভিসা হচ্ছে ভাই, সেইটাকে আপনি উদাহরণ ধরবেন না।
ঠিক আছে, ব্যতিক্রম কখনো এক্সাম্পল হইতে পারে না। ওই 1-2% ওর ভিতরে আপনি পড়তেও পারেন, নাও পারেন। আপনার লাইন ঘাট যদি সেরকম থাকে সেটা পড়তে পারেন, তাহলে আপনি ওইটা ভুলে যান। আপনাকে এইভাবেই প্রিপেয়ার্ড হতে হবে যে না, আপনাকে ইন্টারভিউ ফেস করে আসতে হবে, এবং এদেশে এসেও আপনাকে, আপনি যে কাজেই আসেন, আপনাকে ইংরেজিতে কথাবার্তা মোটামুটি বলতে হবে এবং অন্যটা বুঝতে হবে, বুঝে অ্যান্সারও করতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এইখানে আর একটা বিষয় হলো আপনার নন স্কিল লোক ভাই এদেশে নিচ্ছে না, নেবে না। কারণ এটা আছে দ্বীপ রাষ্ট্র, চারপাশেই পানি, এখানে উৎপাদনমুখী শিল্প নাই বললেই চলে, সবই ইম্পোর্টেড প্রোডাক্ট। তো যার কারণে হয়তো অনেক সময় আপনারা চিন্তা করতেছেন বা আপনাদেরকে অনেকে প্রলোভন দিচ্ছে যে ওয়্যার হাউজে অথবা ওয়্যার হাউজ ওয়ার্কার অথবা ফ্যাক্টরি ওয়ার্কার বা প্যাকেজিংয়ের কাজ। না ভাই, এখানে মিল, কলকারখানা, ফ্যাক্টরি নাই বললেই চলে। তো ওই সমস্ত বিষয়ের কথা যদি কেউ বলে, হ্যাঁ একটা যা সেটা ভিন্ন কথা, ওইটা তো আর আমরা ধরবো না যে একটা ভিসা এরকম হয়, সেটা ভিন্ন। তো ইন জেনারেল এখানে আপনার ভিসা হচ্ছে কি, তা ধরেন যে আপনি একজন এসি টেকনিশিয়ান, আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি একজন ফ্রিজের মেকানিক, আপনি একজন রং মিস্ত্রি, আপনি একজন পাইপ ফিটার, আপনি একজন প্লাম্বার, আপনি একজন সিসিটিভি ক্যামেরার মেকানিক, আপনি একজন এইখানে একজন ভালো ওয়েল্ডার, আপনি একজন ভালো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার বা মোটরসাইকেল ড্রাইভার এটা হবে না ভাই। এটা হচ্ছে ধরেন পাথর টানে যে ডাম্প ট্রাকগুলো আছে, ওই ট্রাক চালানোর ড্রাইভার, অথবা যে লরি চালায় 32 টাকা 36 টাকা, ওই লরি ড্রাইভার আপনি। এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে, অথবা আপনি অটোমেটিক মেশিনে যে কার ওয়াশ করে, সেই অটোমেটিক মেশিনে কার ওয়াশ করার বিষয়ে আপনি এক্সপার্ট। এই যে টেকনিক্যাল কাজগুলো আছে, ঠিক আছে, এখানে আপনি এরকম যদি, অথবা যে আপনার কনস্ট্রাকশন সাইডে টাইলস মিস্ত্রি আপনি একজন, অথবা যে ফর্কলিফট যে মেশিনটা চালায় ওই মেশিনের অপারেটর বা ভ্যাকুম মেশিনের অপারেটর, আপনি যদি এইগুলো এক্সপিরিয়েন্স আপনার থাকে, আর পাশাপাশি যদি ইংরেজিটা আপনি মোটামুটি জানেন, আপনি এ সমস্ত বিষয়ে আসতে পারবেন। এখন যদি বলেন যে হোটেল, রেস্টুরেন্ট বা বারে এইখানে কি অবস্থা, এইখানে আপনাকে আসতে হলে ভাই এক্সপিরিয়েন্স হচ্ছে শুধু কিচেনে যারা আসবেন, কুক বা কুকের হেল্পার, তাদের তো মাস্ট বি লাগবেই, কারণ আপনাদের কাজ তো সরাসরি রান্না বান্না করা, ওখানে বেশি বিভিন্ন মেজারমেন্ট আছে এক। আর যারা ওয়েটার, হাউসকিপিংয়ে আসতে চান, এদের এক্সপিরিয়েন্সটা ধরেন খুব বেশি না হলেও চলবে, কিন্তু ইংরেজিটা আপনার পুরো লেভেলে জানতে হবে ভাই, কারণ এটা হচ্ছে 100% ডিরেক্ট গেস্ট রিলেটেড কাজকর্ম, সবই ইউরোপিয়ান গেস্ট। তো এইখানে এক্সপিরিয়েন্স থাকলে তো বেটার, আর না থাকলে যদি আইএলটিএস পাশ করার পরে একটা ছেলে যেভাবে ইংরেজিতে কথা বলতে পারে, ওই রকম যদি আপনি পারেন, আপনার আইএলটিএস দেওয়ার কথা আমি বলছি না, আপনি নিজে নিজে প্র্যাকটিস করে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা ইউটিউব দেখে শিখে যদি ওই রকম ইংরেজি আপনি বলতে পারেন, হ্যাঁ অবশ্যই ভাই এই সমস্ত সেক্টরে আসতে পারবেন, যদি আপনার বয়স 22 থেকে 35-এর ভিতরে হয়। আচ্ছা, 35-এর উপরে হলে কি আপনি আসতে পারবেন না? হ্যাঁ পারবেন। আমি আগে যে কটা প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বলছি, ওর উপরে যদি আপনার বিদেশে বা দেশের ভিতরে 5-7 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তখন আপনি 42-44 বছর বয়স হলে আপনাকে আনা সম্ভব। কিন্তু নন এক্সপিরিয়েন্স পারসন, ইংরেজিও ভালো জানেন না, অথচ বয়স 35-এর উপরে, না, হবে না ভাই, হবে না। এখন অনেকেই বলবেন যে না ভাই, আমার অমক এক জায়গায় তো যোগাযোগ করছি, আমার গ্রামের অমক তো চলে গেছে। ভাই ব্যতিক্রম যদি একটা দুটো থাকে, ওইটাকে কখনো উদাহরণ টানবেন না। দেখবেন যে 100 জন লোক গেছে, 90 জন কিভাবে গেছে, সেটা হচ্ছে আসল কথা। আর 10 জন যদি দেখেন যে না এই সিস্টেমের বাইরেও গেছে, ওইটাকে ব্যতিক্রম ধরবেন। ঠিক আছে, হয় ওরকম। আপনি এখানে 15 বছর আছেন, একটা কৃষিকাজ করতেছেন একটা ফার্মে, মালিকের সাথে আপনার ভালো সম্পর্ক। এখন মালিকরা যদি আপনি বলেন যে মাস্টারে এরকম আমার তো দুটো ভালো লোক আছে, তোর তো লোক চাচ্ছিস, তা তুই চাইলে আমি দিতে পারি, ঠিক আছে। তখন সে বলতে পারে ঠিক আছে, সে যদি ভালো কাজ জানা লোক হয়, ভাষা যদি বোঝে মোটামুটি, তাহলে তুই নে। হ্যাঁ এরকম একটা দুটো হতে পারে ভাই, তো ওইগুলো আমরা উদাহরণ হিসাবে নিব না, বুঝছেন, উদাহরণ হিসাবে নেব না। ওরকম যদি কোনো লোক থাকে, হ্যাঁ সেটা চেষ্টা করতে পারেন। তা এখন সারসংক্ষেপ হলো এইটাই যে আপনারা আসতে চাচ্ছেন এবং অ্যাম্বাসি ফেস করা লাগতেছেন, এটা যেমন একটা বড় সুবিধা। আর আসতে হলে সবাই পারবেন না ভাইয়া, এখানে আপনার ইংরেজি জ্ঞানটা, ইংরেজি স্পিকিং ইংলিশের কথা বলছি আমি, আর কোনো টেকনিক্যাল কাজ অথবা হোটেল রেস্টুরেন্টে যদি এক্সপিরিয়েন্স থাকে বেটার, অথবা খুব ভালো লেভেলে ইংলিশ যদি আপনারা জানেন, তাহলে হোটেল রেস্টুরেন্টে আপনারা আসতে পারবেন। এটা সত্য কথা, বয়স লিমিট তো বলেই দিয়েছি। তো এই সমস্ত কারণেই হলো কারোর ভিসা হচ্ছে, কারোর ভিসা হচ্ছে না। তো
মোদ্দা কথা হলো যে সবাইকেই রিকোয়েস্ট করি, আবার অনেকে ১৯ বছর ২০ বছর বয়সে আমাকে ফোন দেন যে ভাই আমার বয়স ১৮ বছর, আমি আসতে চাই। ভাই আপনার ১৮ বছর বয়সে ইউরোপে আসার দরকার নেই। আপনি ২ বছর বাংলাদেশে থাকেন, কাজকর্ম শেখেন, ইংরেজিটা শেখেন, নিজেকে স্কিল করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কর্মীদের মতো তৈরি করে ট্রাই করেন। ইনশাল্লাহ আমি আশা রাখি কোনো না কোনো রাষ্ট্রে আপনার ভিসা হয়ে যাবে ভাই, কোনো না কোনো মাধ্যম দিয়ে হবে। সে আমাদের মাধ্যমেই হোক আর অন্য মাধ্যম দিয়েও হবে এটা। আগে নিজেকে স্কিলফুল করে তৈরি করেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট। তো ভালো থাকবেন, আশা করি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আসসালামু আলাইকুম।